নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারতের অ্যাকশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, একের পর এক প্লেয়ারকে লাল কার্ড দেখানো হচ্ছে। রেফারিকে আপনারা সকলেই বুঝতে পারছেন রিসেন্টলি কি ঘটছে বাংলাদেশে। প্রথমে গেল ওসমান হাদি, কি করা হলো? কোনো দুইজন আততায়ী বাইকে করে গিয়ে গুলি করে হত্যা করার চেষ্টা করলো। এই রিসেন্টলি গতকালকে ওসমান হাদির হত্যার ঘটনা সামনে চলে এসেছে। মানে ওসমান হাদি অলরেডি ডেথ, তাকে সিঙ্গাপুরে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসা চলাকালীন গত রাত্রে 10:45 নাগাদ মারা যায় ওসমান হাদি। এখন আরো আর একটা প্লেয়ারের লাল কার্ড দেখানো হলো, সম্পূর্ণ খেলার বাইরে, মাঠের বাইরে চলে গিয়েছে। একজন মহিলা, ধানমন্ডি 32 নম্বরের একজন যুগ্ম সমন্বয়ক। এই মহিলা দুটো বিয়ে। প্রথম বিয়েতে তার একটা ছেলে আছে, বাচ্চা 4 বছরের। দ্বিতীয় বিয়েতে তার একটা বাচ্চা আছে, মেয়ে 2 বছরের। কিন্তু মেয়ে বা ছেলে কেউই মায়ের সঙ্গে থাকে না। 2 বছর 4 বছরের বাচ্চা থাকা সত্ত্বেও সে যদি বাবার কাছে থাকে, তাহলে এই জিনিসটা প্রমাণ করে যায় তুমি কত বড় ভালো চরিত্রের মহিলা, প্রথমত। দ্বিতীয়ত, এই মহিলা যখন মারা গিয়েছে, কিভাবে মারা গিয়েছে? তার খুড়তুতো ভাই, খুড়তুতো বলতে বাংলাদেশি ভাষায় যেটাকে বলা হয় চাচাতো ভাই, সেই চাচাতো ভাই নিজে এসে পুলিশের কাছে বা প্রথম আলোর একটা প্রতিবেদন এসেছে, সেখানে সে বলেছে যে ডিপ্রেশনে ভুগছিল। কেন? কারণ দুবার বিয়ে হয়েছে, দুটো বাচ্চা থাকা সত্ত্বেও কোনো বাচ্চা তার সঙ্গে থাকে না। সে নিজে নার্সিং ট্রেনিং করেছে এবং প্রাইভেট একটা কোম্পানিতে চাকরি করছে। কোনো না কোনো প্রেশার তো তার মধ্যে ছিল, যে কারণে সে ডিপ্রেশনে ভুগছিল। আর এই ডিপ্রেশনের জন্যই সে আত্মহত্যা করেছে। কিন্তু এনসিপি, ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের তৈরি করা একটা জোকারের দল, সেই জোকারের দলগুলো কি বলছে? এরা বলছে যে না, এটা আত্মহত্যা নয়, এটা খুন, এটাকে খুন করা হয়েছে। কেন বলছে তারা? তারাও একটা লিঙ্ক ধরিয়ে দিয়েছে, অত তো মূর্খ নয়, তারাও একটা লিঙ্ক ধরিয়ে দিয়েছে। কেমন ধরনের? শেখ হাসিনার রায় ঘোষণা হলো গত মাসে, মৃত্যুবরণ হলো, সেই সময় ওই আওয়ামী লীগের কিছু কর্মকর্তা, তারা জিয়াউর রহমানের সমাধি, যে কবর দেওয়া আছে, সেটাকে ভেঙে ফেলবে বলে, উচ্ছেদ করবে বলে তারা গিয়েছিল। আর সেই জায়গায় এই এনসিপির কয়েকজন এবং তাদের ওই সমন্বয়কদের ক্যাডার যারা রয়েছে আর কি, তাদের আশেপাশে আরো তো বহু চেলাচামুন্ড রয়েছে, তারা গিয়ে কি করেছে, একজন ব্যক্তিকে বেধড়ক মারধর করেছে এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে। আর এই ভিডিও যখন ভাইরাল হয়, ঠিক সেই দিন থেকেই এনসিপির এই নেত্রী, সে কিন্তু হিট লিস্টে রয়েছে। এখন সমন্বয়ক এই যে তারেক রেজা বলে আছে, ওদেরই একজন সভাপতি নাকি হয়তো হবে, কোনো একজন বড় পদের এনসিপির, সে তারেক রেজা কি বলছে? যে এটা আত্মহত্যা নয়, এটা হচ্ছে খুন। কারণ ওই যে সরকারের নামে একটা ব্লেম করছে তারেক রেজা। কি বলছে? যে এই পেজগুলো থেকে বড় বড় হুমকি আসতো এই আমাদের সমস্ত নেতা এবং নেত্রীদের উদ্দেশ্যে। সেই জায়গায় যেহেতু ধানমন্ডির সহ সমন্বয়ক এই জান্নাত আরার, তাই এই জান্নাত আরারকে এর আগে বহুবার হুমকি দেওয়া হয়েছে যে তোমাদেরকে দেখে নেবে। আওয়ামী লীগের যে সমস্ত কর্মকর্তা যারা রয়েছে, তারা আওয়ামী লীগের পেজ থেকে হুমকি দিয়েছে এবং তাদের কোনো পোস্টের ওপর কমেন্ট করেছে যে হিট লিস্টে রয়েছে এই জান্নাত আরার। কারণ যেহেতু তার এলাকাতেই ঘটেছে, তার এলাকাতে সে বড় একটা রোল প্লে করে অবশ্যই। কারণ আমরা তো ক্যারেক্টার আগেই দেখে নিলাম যে কেমন ক্যারেক্টারের মানুষ সে। তো এই জায়গায় দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে এরা ব্লেম করছে। কেমন? যে সরকার যদি ঠিক ব্যবস্থা নিত, তাহলে আজকের ডেটে এই ঘটনাটা ঘটতো না। এখন ঘুরে আসি কোথায়? এই হাসনাত আব্দুল্লাহ, তা এই যে ওসমান হাদি, এরা কি করছে? বাংলাদেশে বসে আমাদের ভারতের যে অ্যাম্বাসেডার রয়েছে, আমাদের ভারতের যে রাষ্ট্রদূত রয়েছে, সেই রাষ্ট্রদূতকে লাথি মেরে বের করে দেওয়ার কথা বলছে ওপেনলি, নিউজে, মিডিয়ার সামনে। অথচ বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের প্রশাসন কি করছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর আমাদের ভারত সরকার এদিকে দিল্লিতে বাংলাদেশের যে রাষ্ট্রদূত রয়েছে, তাকে ডেকে বেধড়ক ধমক দিয়েছে।
তো এখন দেখুন, এই ধমক দিয়ে তো কাজ হবে না। এখন পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, রিসেন্টলি আমাদের যে টিম তৈরি করা হয়েছিল, তার লিডার ছিল শশী থারুর। কি কারণে? যে বাংলাদেশের পরিস্থিতিকে খতিয়ে দেখা, তার সমস্ত ডিটেলস কি হচ্ছে, ঘটনা কি, কোন জায়গায় যেতে পারে, সেগুলো সমস্ত কিছু নিয়ে সরকারকে একটা রিপোর্ট দেওয়া। তো সেই শশী থারুরের একটা রিপোর্ট এসেছে, সেখানে কি বলছে যে 1971-এর পরে এখনো পর্যন্ত ভারত বাংলাদেশের সম্পর্ক এইরকম তলানিতে থাকেনি। সেটা আমরা সকলেই জানি, কিন্তু রিপোর্টে আরো অনেক কিছু বলছে। যেমন ধরুন, 1971-এ যে পরিস্থিতিটা ছিল এক্স্যাক্টলি সেটা না হলেও তার আশেপাশেই রয়েছে। ভারতের কাছে এটা কিন্তু বড় চ্যালেঞ্জিং। বিশেষ করে বাংলাদেশের মধ্যে যে তহিদি জনতা এবং ইসলামিক মেন্টালিটি, এটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, আর এই বৃদ্ধি পাওয়াতে ভারতের কাছে একটা থ্রেট হয়ে দাঁড়িয়েছে। এটা শশী থারুর বলছে। আমার এই লিডারটাকে পার্সোনালি যথেষ্ট আমি পছন্দ করি, কারণ দেখুন, পার্টি যে যাই করুন না কেন, উনি নিজের দেশের সম্পর্কে যখনই কোনো কথা আসে তখন কিন্তু উনি একদম স্ট্রিক্ট, পারফেক্ট একটা জায়গায় থাকে। আমার যে কারণে এই ব্যক্তিকে আমি যথেষ্ট পছন্দ করি। তো শশী থারুর তার রিপোর্টে বলেছে যে এদিকে পাকিস্তান, বাংলাদেশ এবং চীন যখনই বাংলাদেশের সঙ্গে একজোট হয়ে যাচ্ছে, তখন কিন্তু ভারতের একটা চিন্তার লাইন ভারতের মধ্যে দিয়ে যাচ্ছে, ভারতের কপালে রয়েছে একটা চিন্তার লাইন। তো সেটা কিন্তু ভারতকে আগে থেকে মাথায় রাখতে হবে। এদিকে আমরা কি দেখছি, আবার যদি বাংলাদেশে ফিরে যাই তাহলে দেখবো যে হাসনাত আব্দুল্লাহ, তারপর ওদের যে এনসিপি দলের যে আহ্বায়ক, তারা সকলেই, এর আগে উপদেষ্টা ছিল, তথ্য উপদেষ্টা একজন ছিল, তার নাম মাহফুজ আলম। তো সেই মাহফুজ আলম, হাসনাত আব্দুল্লাহ, আরো যারা রয়েছে, আমি অনেকের নাম কাদের কত লোকের করব, এই যে তহিদ হোসেন, তহিদ হোসেনকে আমরা হয়তো দেখছি যে এই ব্যক্তি ডিপ্লোম্যাটিক্যালি কিছু কথা বলছে, কিন্তু এর মেন্টালিটি ওই একদম সমন্বয়কদের মতো, এক্স্যাক্টলি সেই রকম। কারণ কি দেখুন তো, এই যে হাসনাত আব্দুল্লাহ যখনই বলল যে আমরা এই বাংলাদেশে যে ভারতের রাষ্ট্রদূত রয়েছে তাদেরকে লাথি মেরে বের করে দেব, তখন তহিদ হোসেন বলছে এই ধরনের কথাগুলোকে অতটা ধরতে গেলে হবে না, এগুলো ভিত্তিহীন কথা। তাহলে আমরা যখন আমাদের দেশ থেকে কোনো কমেন্ট করি, তাহলে আমাদের যখন নিউজ মিডিয়া কোনো কমেন্ট করে, তখন কেন ডক্টর মোহাম্মদ ইউনুস, ওই ইউনুস চাচা এবং এই তহিদ হোসেন, এই ধরনের বড় বড় যে লিডার রয়েছে, তারা কেন এইসব কথাগুলো নিয়ে কমেন্ট করে? একটা তোমার তৈরি করা একটা লিডার, সে আজকে ওপেনলি ভারতকে থ্রেট দিচ্ছে। একবার ভেবে দেখুন তো। আমি বারবার একটা প্রবাদ বলে থাকি যে হাতি চলে বাজার, কুত্তা ভকে হাজার। আর এর মধ্যে একটা বড় কুত্তা হচ্ছে এই বাংলাদেশের এই এনসিপি দলের কিছু ক্যাডাররা। আর দেখুন, তার মধ্যে হাত সেঁকে নিচ্ছে ওই আরো কয়েকজন রাজনৈতিক রয়েছে, জামাতের কিছু পালতু কুত্তা যারা রয়েছে, যারা ইসলামী মতে বিশ্বাসী, মানে কাট্টার ইসলাম যারা, এক কথায় বলা যেতে পারে, যাদেরকে দেশ বলে কোনো যায় আসে না। তাদের প্রথম হচ্ছে ইসলাম ধর্মটাই তাদের সব। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেও এটা অলরেডি চলে এসেছে, দেশটা কোনো ব্যাপার না, আগে ধর্মটা। তো এই ধরনের যারা কাট্টার যারা, তাদেরকে একটু দেখার দরকার রয়েছে সরকারের, প্রত্যেকটা সরকারের। বিশেষ করে বাংলাদেশের সরকার যদি না পারে, তাহলে ভারত সরকারকে দেখতে হবে। আর সেইভাবে দেখা হচ্ছে। দেখুন, প্রথমে গেল তহিদ, প্রথমে গেল ওসমান হাদি, এবার এই জান্নাতারা, এরপরে আরো লাইন রয়েছে, হাসনাত আব্দুল্লাহ এর পরে হিট লিস্টে রয়েছে। তো অবশ্যই এদের মধ্যে টুকটুক করে আস্তে আস্তে যখনই দেখবেন যে কয়েকজনের এই লাল কার্ড দেখানো শুরু হয়ে গিয়েছে, তো আর কয়েকজন যখন পড়ে যাবে, উইকেটগুলো যখন আস্তে আস্তে ধসতে শুরু করবে না, তখন ওই ক্যাপ্টেনের হিকড়িটা অলরেডি বন্ধ হয়ে যাবে। যাই হোক, দেখুন, বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ। আমাদের ভারতের চিন্তার একটা ঘটনা কিন্তু এখন বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে। ভারতের যে রাষ্ট্রদূত বর্তমানে রয়েছে, সেই রাষ্ট্রদূত বা আমাদের যে অ্যাম্বাসেডার যারা রয়েছে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদি কোনো রকম অ্যাকশন না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এই জিনিসটা আরো বাড়বে বাংলাদেশে। আর ওই জামাতি যারা রয়েছে, জামাতি আর তহিদি জনতা বাংলাদেশের, তারা কি করছে এখন? উগ্র হয়ে উঠেছে। কেমন ভাবে উগ্র হয়েছে সেটা আপনাদেরকে খোলাখুলি আর বলতে হবে না, কারণ দেখলেন তো রিসেন্ট একটা ঘটনা, একজন হিন্দু ছেলেকে কিভাবে রাস্তায় জীবন্ত পুড়িয়ে মারা হলো।
এটা আমি বলছি না, এটা বাংলাদেশে অলরেডি এই ভিডিও ভাইরাল হয়েছে। আমি ভিডিও আপনাদের দিতে পারবো না, একটা ইউটিউবের রেস্ট্রিকশন রয়েছে, আপনারা ফেসবুকে চলে যান, দেখতে পাবেন। আমি লিঙ্ক যদি আমার কাছে থাকে অবশ্যই আমি লিঙ্কটা শেয়ার করে দেবো আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে ক্লিক করে ভিডিওটা দেখতে পারেন। ভিউ মানে এমন ও মারাত্মক একটা ভিডিও, যেটা আমাদের দেখতে গেলে হয়তো শরীরের মধ্যে কাঁপুনি শুরু হয়ে যাচ্ছে। কিভাবে করলো এরা, কিভাবে করেছে? যে নাকি ধর্মের নামে একটু অবমাননা করেছে, ধর্মের নামে কিছু বলেছে, যে কারণে তাকে মারধর করে আধমরা করে রাস্তার উপরে মানে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। আগুন দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিডিওতে, কোনো স্ক্রিপ্টেড না, কোনো রকম এডিটিং ভিডিও না, আপনারা গিয়ে দেখতে পারেন। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো দেখুন, এইরকম পরিস্থিতি এখন বাংলাদেশে চলে এসেছে, যে বাংলাদেশকে আমরা যদি ভাবি যে নেক্সট টাইম এ শান্ত হবে, অসম্ভব। বাংলাদেশ আর কোনো দিন শান্ত হবে না। এখন এর ওপরে ডাইরেক্ট অ্যাকশন শুরু করার দরকার ভারতের। আর লোকাচুরি নয়, আর লোকচুপি নয়, এখন ডাইরেক্ট অ্যাকশন বাংলাদেশের ওপর শুরু করার দরকার। আপনাদের কি মতামত? বাংলাদেশের যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতির জন্য কি আমাদের ভারতের সেনাবাহিনীকে তৎপর হওয়া উচিত? কি মনে হয়? কমেন্ট বক্সে আপনার রায় জানাতে ভুলবেন না। আর আমার এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি মাত্র লাইক করবেন। আর আপনারা আমার যারা বন্ধুরা, ভাইয়েরা, যারা দাদা দিদিরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, প্লিজ দ্বিতীয়বার যেন আপনারা সাবস্ক্রাইব বাটনটা আবার প্রেস করবেন না, তাহলে কিন্তু আবার আনসাবস্ক্রাইব হয়ে যাবে। তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে আপনার বন্ধু মহলে, আপনার সার্কেলের আরো অনেকের কাছে পৌঁছিয়ে দিন। আজকের মতো এই ছোট্ট প্রতিবেদন আমি এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।